ছোটবেলা থেকেই বাবার হাত ধরে বড় হওয়া। বাইরের সমস্ত রকম পরিস্থিতিতে বাবা আমাকে আগলে রাখতো। আর বাড়ির ভিতরে মা। আমি কি খেতে ভালোবাসি, কি টিফিন নিয়ে যাব, কখন কি খাবো, কোন জামা কাপড় পরবো, স্কুল ড্রেস ঠিক করে দেওয়া, এগুলো করতো মা। তবে ভোরবেলায় ঘুম থেকে টেনে তোলা, স্কুল ড্রেস ইস্ত্রি করা, আমাকে সময় মতো পরিয়ে দেওয়া, জুতো পরানো, আমাকে সাইকেলের পিছনে চাপিয়ে টাইম মতো স্কুলে নিয়ে যাওয়া, সে সমস্ত রকম ঋতুতেই নির্দ্বিধায় নিয়ে যেত বাবা। আবার সময় মতো নিয়ে আসতো বাবা। সাথে ছিল বাবা ডাক্তারি। যবে থেকে আমার স্কুল জীবন শুরু হয়, বাবার কাজও শুরু হয়ে যায়, সাথে সাথে মায়ের কাজও। আমি প্রথম থেকে আমার মায়ের কাছেই পড়াশোনা করেছি, শিখেছি গান বাজনাও। সাধারণত সবাই বলে পরিবারের লোকজনের কাছ থেকে বাচ্চারা প্রথম শিক্ষাটা পায়। আমিও সেইভাবেই শিক্ষাটা পেয়েছি। তবে আমার এই শিক্ষাটা একসময় শেষ হয়ে যায়নি। যতটুকু পেরেছি পড়াশোনা করেছি, বিএড অবধি আমি পড়াশোনা করেছি। ততদিন পর্যন্ত আমার মা আমাকে পড়াশোনা করিয়েছে। মা না পড়ালে আমি পরীক্ষায় পাশ করতে পারবো না, এটাই ছিল আমার ভাবনা চিন্তা। মা যে যে প্রশ্নগুলো আমাকে বলে দিত, আমি সেই সেই প্রশ্নগুলো পড়তাম, তার বাইরে কিচ্ছু পড়তাম না। সকলের আশীর্বাদে, বাবা মার আশীর্বাদে আমি সেই প্রশ্নগুলোই পেয়ে যেতাম, পাশ করে যেতাম। আর আজকে আমি এইখানে দাঁড়িয়ে আছি, বিএড কমপ্লিট করে নিয়েছি। একদম বিএড এ পড়াশোনা পর্যন্ত মা আমাকে হেল্প করে গেছে, কন্টিনিউয়াসলি আমার পাশে থেকেছে। সাথে তো গান বাজনা রয়েছে। মারাত্মক ভুল করতাম আমি, মা ধরাতো, মার খেতাম ছোটবেলা থেকেই। জানো তো, ছোটবেলা থেকে না প্রচুর মায়ের হাতে মার খেয়েছি। আর এই মায়ের হাতে মার খাওয়ার জন্যই কিন্তু আমাকে আলাদা করে প্রাইভেট টিউটর রাখতে হয়েছিল। কিন্তু মা হাল ছাড়েনি। মা হাল ছাড়লে আমি একদম নড়বড়ে হয়ে যেতাম, দাঁড়াতেই পারতাম না। আজ এত দূর আসা তো দূরের কথা, কবে আমি কোথায় ডুবে যেতাম কেউ হদিশই পেত না। মা হাল ধরেছিল বলে আজ আমি শক্ত পায়ে এখানে দাঁড়িয়ে আছি। তবে বাবা আমাকে কোনোদিন মারেনি, বকতো খুব। বাবার ওই যে গলায় চিৎকারটা, ওটাকে আমি ভীষণ ভয় পেতাম। তবে যে আমি একদম শান্ত মেয়ে ছিলাম তা কিন্তু নয়, অত্যাচার ছিল আমার চরম। যা করতাম বাড়ির ভিতরে সেই বাবা মার সাথে। যতদিন ঠাকুমা বেঁচে ছিল, ঠাকুমা ছিল আমার বেস্ট ফ্রেন্ড। ঠাকুমা মারা যাওয়ার পরে সব অত্যাচার গিয়ে পড়লো বাবা মার উপরে। চিৎকার, চেঁচামেচি, আজে বাজে কথা বলা, রাগ, সমস্ত কিছু সেই বাবা মার উপরে। আজও সে রাগ আছে, রাগ কিন্তু আমার যায়নি। বর খুব ভালো করে বলতে পারবে যে আমি এখনো কতটা রাগি। একসময় আমি ভাবতাম এই বদ্ধ পরিবেশটা থেকে আমি কবে বেরোবো। মানে এই যে শাসন বারণ, মার ধর, চিৎকার চেঁচামেচি, এগুলো আমি আর নিতে পারছি না। আমার ভালো লাগছে না, অসহ্য লাগছে। আমি বড় হব, আমার পড়াশোনাটা কবে শেষ হবে, আমি একটা বড় সড়ো চাকরি করব, আমার নিজের স্বপ্ন পূরণ করব, আমার স্বপ্নগুলোকে পূরণ করব, বাবা মায়ের স্বপ্ন পূরণ করব, তাদের সম্মান রক্ষা করব, বাড়ির সম্মান রক্ষা করব। এইগুলো আমি বরাবর ভেবে এসেছি। তারপরে কি বলতো, ওই যে রান্নার সময় মা আমাকে ডাকতো কস্তুরি কস্তুরি বলে, এটা করে দে সেটা করে দে। ধুর বাবা, কার্টুন দেখতে দেয় না, মোবাইল ঘাঁটতে দেয় না। বাবা বারবার ডাকে, কস্তুরি একটু ওষুধটা নিচে দিয়ে যা, কস্তুরি এটা করে দে, কস্তুরি ওটা করে দে। বিরক্ত লাগে। এগুলো থেকে আমি বাঁচতে চাই। একসময় মনে হতো বাড়ি ছেড়ে কবে আমি পালাবো, কবে পালাবো আমি বাড়ি ছেড়ে, সেটাই ভেবে পেতাম না। কিন্তু কিন্তু আমার ঘর আমার খুব প্রিয় জায়গা, আমার বাড়ি আমার প্রিয় জায়গা, আমার কান্দির শহর খুব প্রিয় জায়গা। শুধুমাত্র আমি মুক্তি পেতে চাই, নিজে একটু নিঃশ্বাস নিতে চাই, শান্তি করে নিজের মতো করে বাঁচতে চাই। কারণ এই বাঁধা ধরা নিয়মের মধ্যে আমাকে যে থাকতে হতো, ওটাই তো আমি পছন্দ করতাম না। সেই জন্য মনে হতো আমি কোথায় পালাবো। আর এখন আমি সেইভাবে বাড়ির লোকজনকে দেখতেও পাই না। এখানে আমার কোনো বন্ধুত্ব কারোর সাথে হয়নি, এখানে কথাও বলি না। মানে একা একা সমস্ত কিছু সামলাচ্ছি। এখন ওই শাসন বারণটাকে ভীষণ মিস করছি। ওই যে চিৎকার চেঁচামেচি করতাম, সেটা তো এখানে হয় না। না, জানো তো,
বারবার কস্তুরী কস্তুরী বলে কেউ আর ডাকে না। ওই নামটাই কেমন যেন এখন উবে গেছে। কারণ এই বৃষ্টি নামটা এতটাই সকলের মধ্যে প্রচলিত হয়ে গেছে যে কস্তুরী বলে কেউ ডাকে না তোমাদের মতো। এখন আমি নিজে ল্যাপটপে কার্টুন দেখি, নিজে ল্যাপটপে বসে বসে কাজ করি। কই, কেউ তো এটা করে দে সেটা করে দে বলে না। কেউ তো বলে না এটা করিস না ওটা করিস না। এই শাসনগুলো তো আর কেউ করে না গো। নিজে সংসারে আছি, সমস্ত কিছু এখন নিজেই করতে পারি। আমি কিছু মেয়েদের কাছে শুনেছি তারা 18 বছরটার জন্য অপেক্ষা করছে, মানে পুরোপুরি যখন সে সাবালিকা হয়ে যাবে তখন সে কারোর শাসন বারণ কিছু শুনবে না। সে নিজের মতো কাটাবে, নিজের জগৎ তৈরি করবে, নিজের স্বপ্ন দেখবে, বাবা মার কথা শুনবে না, বাড়ির লোকজনদেরকে জাস্ট তুড়ি মেরে উড়িয়ে দেবে। আর যে স্বপ্নটা দেখবে না সেই স্বপ্নতে শুধুমাত্র সে নিজে একাই থাকবে। তাদেরকে একটা কথাই বলবো যে এই বাড়িতে রয়েছো, বাড়ির বাবা মায়ের ছত্র ছায়ায় বড় হচ্ছ, আছো, এইভাবে ভালো আছো। কারণ এখন আমি বুঝতে পারছি কতটা পার্থক্য। বিয়ের আগে বিয়ের পরে অনেক পার্থক্য হয়, অনেক পার্থক্য হয়। তোমার বর যতই তোমাকে সাপোর্ট করুক না কেন, তোমার ওই স্বাধীনতাটা যেটা মনে হতো তোমার বাঁধা ধরা, বাবা মায়ের ছত্র ছায়া, সেটা তুমি এখানেও পাবে না। বাবা মার মতো তো কেউ হতে পারে না, না? তোমার তখন মনে হবে সেই দিনগুলো যদি আবার ফিরে পেতাম, যখন আমার মনে হয় আবার যদি ছুটে যেতাম সেই বাড়িতে, দৌড়ে বেড়াতাম ব্যালকনিতে। আমি এখন খুব মিস করি, ভীষণ মিস করি। মনে হবে নিজের বাড়িতে ছুটে যাই, নিজের পড়ার বইগুলোকে একটু ঘেঁটে দেখি। আমার মনে হয় যদি আবার সেই ফিরে পেতাম পুরোনো দিনগুলো, ছোটবেলাটা, সেই চিৎকার চেঁচামেচি বকা ঝকা এখানে কেউ করে না। নিজের বাড়ির মতো শান্তির জায়গা কোথাও তুমি পাবে না। নিজের ঘরের মতো শান্তি এবং প্রিয় জায়গা তুমি কোথাও পাবে না। নিজের খাটে শুয়ে যে শান্তিতে ঘুম আসে গো, সেই ঘুম তুমি কোথাও পাবে না। যতই তুমি লাখ লাখ টাকা দিয়ে খাট কেনো না কেন, গদি কেনো না কেন, সেই শান্তির ঘুম নিজের বাড়িতেই, নিজের পিতৃভূমিতেই আসে। যতই তুমি বড় বড় শহরে যাও না কেন, যতই তুমি উঁচু উঁচু ফ্ল্যাটে থাকো না কেন, শান্তি তুমি পাবে ওইসব জায়গায় পাবে না। তাই বলবো, যারা এখনো পর্যন্ত বাবা মায়ের ছত্রছায়ায় আছো, এনজয় করো। একদিন আমার মতো এই প্রত্যেকটা জিনিস মিস করবে। জেলখানায় আছো এটা ভেবো না। আমি যখন একা থাকি তখন এই কথাগুলো আমার ভীষণ করে মনে পড়ে। বর যখন থাকে ও অল টাইম চেষ্টা করে আমাকে সঙ্গ দেওয়ার। আমি যখন গান গাই ও সুরে গান বেসুরে গান, গান আমার সাথে গায়, ওই যে সঙ্গ দেয়। ছুটি থাকলে সংসারের যাবতীয় কাজও করে, অক বক 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 করে আমাকে পাগল করে দেয়, প্রচন্ড জ্বালায়। যেগুলো খেতে ভালোবাসে সেগুলো নিজের হাতে রান্না করে। আর সময় সুযোগ পেলেই আমাকে বেড়াতে নিয়ে যায়, হাঁটাহাঁটি করে। সেখানে গিয়েও ফুচকা খাওয়াতে ভোলে না। বিয়ের আগে যেমন বাবা করতো, এখানে বর করে। ছুটি থাকলে নিজের হাতে রান্না করে খাওয়ায়, যেগুলো আমি খেতে ভালোবাসি। কিন্তু মায়ের মতো হয় না, চেষ্টা করে। মা যেমন করে করতো সেগুলো ও চেষ্টা করে করার। কিন্তু সত্যি কথা এটাই, মায়ের মতো রান্না কেউ করতে পারে না। আমিও জানো তো মায়ের মতো রান্না করার চেষ্টা করি, মায়ের রেসিপিগুলো ফলো করার চেষ্টা করি, কিন্তু স্বাদই আসে না। মায়েদের হাতের যে জাদু সেগুলো ওইখানেই পাওয়া যায়। হাজার শেফরা আসলেও সেইগুলোকে নকল করতে পারবে না। সব থেকে একটা বড় কথা বলি, বিয়ের আগে অর্পণ দেখেছে যে প্রত্যেক রবিবার
বাবা আমার জন্য চিকেন নাহলে মাটন, কিছু না কিছু মাংস আনতোই, যেহেতু আমি মাংস খেতে ভালোবাসি। আজ প্রায় 10 মাস হতে চললো বিয়ের পরে, এমন কোনো রবিবার আসেনি যেদিন ও মাংস আনেনি। হাজার ডিউটি থাকলেও অনলাইনে যেমন করে পারবে মাংস আনবে। সকাল থেকে আমি যদি ইচ্ছা করে রান্না নাও করি, রাত্রেবেলাতে রান্না করা মাংস অর্থাৎ রেস্টুরেন্ট থেকে খাবার কিনে নিয়ে আসবে, তবু আমাকে মাংস খাওয়াবে। ও চেষ্টা করে যে আমি বাবা মা থেকে অনেক দূরে আছি, তো সেই কষ্টটা যেন আমি না পাই। প্রত্যেক ক্ষণে ক্ষণে ফিল করার চেষ্টা করে যে তুমি ওইভাবেই আছো। বাবা মার মতো হয়তো ভালোবাসতে পারবে না, বাবা মার মতো করে সবকিছু সামলে দিতে পারবে না আমার, কিন্তু চেষ্টা করতে দোষ কি, সঙ্গ দিতে দোষ কি? বাবা মা বাবা মাই হয়। সে যতই বলুক তার শ্বশুর বাড়ির লোকজন অনেক ভালো মাথায় করে নিয়ে নাচানাচি করে, সমস্ত কিছু করে, কিন্তু তাদেরকে বলবো তোমার বাবা মার মতো কি করে? তাদের মতো কি তোমাকে শাসন করে? না তুমি তাদের ওপরে বাবা মার ওপরে যেমন চিৎকার করো সেগুলো করতে পারো? বায়না করতে পারো? পারো কি? পারো না। কোনো একটা জায়গায় গিয়ে তোমার আটকে যাবেই, তাদেরও আটকাবে। তোমার কাছে যেমন পরের বাবা মা, তাদের কাছেও তুমি পরের মেয়ে। এটা একটু পার্থক্য থাকেই, বাস্তব। এটাই বাস্তব বন্ধুরা, এটাই বাস্তব। আর এই বাস্তবটাকে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা যদি মেনে নাও, তাহলে দেখবে পরিবারে কোনো অশান্তিই নাই। আর যদি মেনে না নাও, তাহলে অশান্তি একদম তুলকালাম চলবে। কিন্তু কি আর করার আছে বলো, বাস্তবটা আর কজন মেনে নিতে পারে? চিৎকার চেঁচামেচি করে কি আর বাস্তব সত্যি এগুলোকে মিথ্যে পরিণত করা যায়? যায় না। তাই বাবা মাকে একটা কথা বলতে চাই, আমি আজ অনেক বড় হয়ে গেছি, মেন্টালি অনেকটা বড় হয়েছি, নিজের সংসার নিজে গুছিয়েছি। কেউ আসেনি আমার সংসারটা গুছিয়ে দিতে। কোন জিনিস কিভাবে রাখতে হয়, কিভাবে সংসার সামলাতে হয়, আমি এখন সব পারি। বাজারে কেনাকাটাও করতে পারি। মাকে বলবো, মা তুমি আমাকে বারবার ডেকে কস্তুরি এটা করে দে, কস্তুরি ওটা করে দে, রান্না এটা করে দে, রান্না ওটা করে দে, এগুলো সেই সময় বলেছিলে বলে আজ আমার কাছে ওইগুলো আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। আমি রান্না সব পারি। কিভাবে সংসার সামলাতে হয় তোমার দেখে দেখেই শিখেছি। নিজের হাতে হয়তো সেইভাবে কিছু কোনোদিন করিনি বিয়ের আগে, কিন্তু বিয়ের পরে দেখে দেখে যা শিখেছি সব রপ্ত করে নিজের সংসারে ফলাচ্ছি। পেরে গিয়েছি মা, নিজে জামা কাপড় কাচতে পারি, ঘর ঝাড় দিতে পারি, মুছতে পারি, বাসন মাজতে পারি, রান্না করতে পারি। ঘরের সমস্ত কাজ আমি এখন একা পারি মা, কেউ সাহায্য করে না। শাসন বারণটাও যেমন কেউ করে না, তেমনি একাও সমস্ত কিছু শিখে গিয়েছি। বাবাকে বলবো, জানো তো বাবা, আমি এখন নিজে রাস্তা পারাপার হতে পারি, টাকা গুনতে পারি, হিসেব করে খরচ করতে পারি, কোথায় কিভাবে টাকাটা দিতে হবে, কিভাবে রাখতে হবে শিখে গিয়েছি বাবা। আমি এটিএম এর লাইনে দাঁড়িয়ে টাকা তুলতে পারি, বাজারে বেরিয়ে মানুষজনের সাথে কথা বলতে পারি, জিনিসপত্র কেনাকাটা করতে গিয়ে দরদাম করতে পারি। সব তোমাদের কাছ থেকে শেখা। আমি এখন অনেক বড় হয়ে গেছি বাবা। মাকে বলবো, তোমার মতো রান্না আমি আজও পারি না, একইভাবে করলেও তোমার মতো হয় না। আর বাবাকে বলবো, আমার সমস্ত সমস্যাগুলো সহজভাবে সমাধান আর হয় না,